নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও মুন্ডমূর্তি। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ ও গল্প পাঠে এবং তারানাথের চরিত্রে লিও। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মুন্ডমূর্তি। ডিসেম্বরের এক শনিবারের শীতের রাত। বাইরে বেশ জোরালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। কলকাতায় এবছর ঠান্ডাটা জাঁকিয়ে বসেছে। তার মধ্যে আমি আর কিশোরী মঠ লেনে তারানাথের বাড়িতে একটা মোটা চাদর গায়ে দিয়ে বসে বসে মুড়ি আর তেলে ভাজা খাচ্ছি। খাওয়া প্রায় শেষ হতেই তারানাথ পাসিং শোয়ের একটা ধোঁয়া ছেড়ে হঠাৎ বলে ওঠে, আচ্ছা, জাতেল বারোয়া কথার মানে কি জানো? জাঁতাল বাড়িয়া? না, নাম তো প্রথম শুনলাম। এক সময় দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলে, অবশ্য তখন সুন্দরবন বলতে আজকে আমরা যেরকমটা বুঝি সেরকম ছিল না। সেই আদি সুন্দরবনের অধিবাসীরা নিজেদের সুরক্ষা এবং আর্থিক উন্নতির জন্য এক বিশেষ পুজোর বিধি করেছিল। যদিও এর সূত্রপাত হয়েছিল অন্যরকম ভাবে। তখন সুন্দরবনে উপকূলবর্তী এলাকা জঙ্গলাকীর্ণ হওয়ায় অনেক তান্ত্রিক কাপালিকের আগমন হয়েছিল। তারাই প্রথম শুরু করেছিল এই জাতাল বারেয়া পুজো। বারেয়া কথার অর্থ হলো ঘট। দুটো ঘটকে নর ও নারী রূপে পুজো করা হয় কিছু বিশেষ কারণে। বলুন না সে পুজোর কথা, আর সেটা নিয়ে কোনো ঘটনা থাকলে সেটাও বলুন। এই ঠান্ডায় এরকম বসে থাকার চেয়ে একটা গল্প শোনা ভালো। না, আমার এ বিষয়ে সত্যি কোনো অভিজ্ঞতা নেই, তবে একটা ঘটনা শুনেছিলাম আমার বাবার মুখে। ওই রাম গাঙ্গুলির আসরে, মনে আছে তো তাকে? কিশোরী ঝটপট উত্তর দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই আপনার বুদ্ধ নারকেল গাছ ডাইনিদের চাতরের গল্প। তারানাথ বেশ চটে গিয়েই বলল, গল্প নয়, সত্যি ঘটনা। যদিও আমি কখনো চাতরের অভিজ্ঞতা অনুভব করিনি। যাই হোক, আজ তো প্রায় অনেক রাত হলো। এখন গল্প শুরু করলে আরও দেরি হয়ে যাবে। দিনকাল ভালো নয়। এখনই বাড়ির জন্য বেরিয়ে পড়ো। আমি শুধু একটু অসন্তুষ্ট ভঙ্গিতে বললাম, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে শুনে ঠিক মজা আসে না, বুঝলেন? তারানাথ শুধু তার বিশাল ঘন দাড়ির মধ্যে দিয়ে হাত বুলিয়ে একটা সূক্ষ্ম হাসি হাসল। সেই হাসিতে একটা অদ্ভুত রহস্য লুকিয়েছিল। আমার ইচ্ছে ছিল পরের শনিবারই গিয়ে সেই ঘটনার কথাটা শুনি, কিন্তু এর পরের বুধবারই আমার অফিস থেকে হঠাৎ চিঠি এলো যে আমাকে সুন্দরবন যেতে হবে। গেল বছর বন্যায় সেখানে জল ঢুকে প্রচুর উপকূলবর্তী গ্রাম তছনছ করে দিয়েছিল। এরপর থেকেই আমাদের কোম্পানির পক্ষ থেকে বাঁধ নির্মাণের একটা পরিকল্পনা চলছিল বহুদিন ধরে। তবে সেই কাজে যে আমিই থাকব তার কোনো আশা ছিল না। যাই হোক, এই শুক্রবার বেরোনো। যাওয়ার আগে ইচ্ছে ছিল একবার তারানাথের সাথে দেখা করা, কিন্তু সময়ই আর হলো না। শুধু কিশোরীকে বলে এসেছিলাম, শোনো হে, যদি কোনো বিপদে পড়ি তখনই আমি তারানাথকে, না না, মধুসুন্দরী দেবীকে স্মরণ করব। তুমি কিন্তু সঙ্গে এসো। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তারানাথের সাথে কোনো ঘটনার সাক্ষী থাকা তো যে সে কথা নয়। তুমি সাবধানে যেও। শুক্রবার সকালে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ক্যানিং যাওয়ার ট্রেন ধরতে হবে। বেশ ভোর ভোর রওনা দিয়েছি। ট্রেন সকাল 7:30 আমার সঙ্গের যাত্রী আমার অফিসের বড় কর্তা উদয়ন সিংহ এবং আমার কলিগ গঙ্গারাম মিশ্র। যদিও গঙ্গারাম বয়সে আমার থেকে বড়, তবুও কাজের সূত্রে আমরা এখন নাম ধরেই ডাকি। 7টার মধ্যে আমি আর গঙ্গারাম শিয়ালদা ঢুকে 1 কাপ করে গরম চা খাচ্ছিলাম।
শীতের ভোরে গরম দুধের চায়ের আমেজ আলাদাই হয়। কিন্তু আমার মনে ভয় লাগছিল যে বড় কর্তা কখন আসবেন। আসলে তিনি একটু রাশভারী আর অলস টাইপের লোক। ঠিক চা খাওয়া শেষ হতেই আমার সেই ভয়কে অমূলক প্রমাণ করে দিয়ে এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনে। এরপর ট্রেন ধরে আমরা রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। বেশ ফাঁকাই ছিল, আমরা পা তুলেই বসেছি। বড় কর্তা বললেন, আপনারা চাইলে ধূমপান করতে পারেন, কাজের সূত্রে বাইরে এসেছি, এখানে অফিসিয়াল ফর্মালিটির দরকার নেই। গঙ্গারাম এক ঠোঙা ঝালমুড়ি খাচ্ছিল। সে সেটা চিবোতে চিবোতে বলল, যা বলেছেন, এই কদিন আমরা সবাই মিলে হলাম গিয়ে ওই এক কথায় দোস্ত। এই বলে সে এক মুঠো ঝালমুড়ি আমার দিকে এগিয়ে দিল। আমি সেটা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। সবুজ সোনালি রঙের চাদর বিস্তৃত মাঠ আর হরিয়ালির মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। চোখ এতই জুড়িয়ে আসছিল যে মুখ ফুটে বলেই দিলাম, মাঝে মাঝে কলকাতার বদ্ধ পরিবেশ থেকে বেরোতে পারলে বিষয়টা শরীরের জন্য অনেকটা টনিকের কাজ করে। ক্যানিংয়ে যখন আমরা নামলাম তখন সকাল 9টা বেজে গেছে। একজনের আসার কথা আছে। স্টেশন থেকে বেরোতেই দেখলাম একটা মোটা সোটা লোক, পরনে চেক কাটা জামা আর ধুতি, আর জামার উপরে হাফ হাতা সোয়েটার, গলায় মাফলার জড়ানো। আমরা তার দিকে এগিয়ে যেতেই সে নির্ভুলভাবে বড় কর্তাকে শনাক্ত করে নিয়ে বলল, নমস্কার নমস্কার, আমার নাম ডমরু লোহার। আপনারাই তো কলকাতা থেকে এসেছেন না? বড় কর্তা বেশ রাশভারী কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরাই কলকাতা থেকে আসছি। এখন এখান থেকে কি প্ল্যান ডমরু? ডমরু নিজের মোটা পেটের উপর হাত বুলিয়ে নিয়ে বলল, আগে এখন লম্বা রাস্তা, প্রায় 20 কিলোমিটার দূরে আছে সে ঘাট। এরপর নৌকা, অনেকক্ষণ খাওয়া হবে না, আর দুপুরে খেতেও দেরি হয়ে যাবে। তাই আমি বলি কি, আপনারা এখান থেকে কিছু খেয়ে নিন। ওই কালুর দোকানে খুব ভালো লুচি আর ডাল পাওয়া যায়, একবার খেয়ে দেখতে পারে। গঙ্গারাম বেশ ভোজন রসিক মানুষ। সে লুচির কথা শুনতেই একেবারে উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, এখানে ওই ডাল ছাড়া আর কোনো তরকারি পাওয়া যায় না? না বাবু, ছোট দোকান, খদ্দের এদিকে পাওয়াটা একটু কঠিন, তাই শুধু ডালই করে। তবে ভালো করে, খেয়ে দেখতে পারে। আমরা কালুর দোকানে গরম লুচি আর ডাল খেয়ে বেরিয়ে এলাম। ডমরু একটা জিপ দাঁড় করিয়ে তার ড্রাইভারের সাথে গল্প করছে। আমরা জিপের কাছে আসতেই সে বলল, আচ্ছা, ওর নাম মোহন মারিক। ওই আমাদের এই গাড়ি করে ঘাট, তারপর ওই পারে নিয়ে যাবে। আমি বেশ অবাক হলাম। জানি না কত বড় নৌকা হবে যে একটা আস্ত জিপ উঠে যাবে। যাই হোক, জিপে বসতেই বড় কর্তা মোহন ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, কতক্ষণ লাগবে সোনাকালী ঘাট পৌঁছতে? ড্রাইভার মোহনের গলা প্রথম শুনতে পেলাম আমরা। বেশ গুরু গম্ভীর আর ভাঙা কণ্ঠে সে বলল, প্রায় 20 কিলোমিটারের রাস্তা, ঘন্টাখানেক লাগবে। ঝড়ের গতিতে গাড়ি ছুটল সোনাখালী ঘাট লক্ষ্য করে। ঠান্ডার দিনে এত জোরে গাড়ি ছুটছে যে আমাদের সকলের প্রায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। গঙ্গারাম তার ব্যাগ থেকে মোটা চাদর বের করে গায়ে জড়িয়ে নিল, আর বড় কর্তা একটা পশমের টুপি পরে নিলেন। রাস্তা বেশ ফাঁকাই, তাই আমরা 1 ঘন্টার রাস্তা প্রায় 45 মিনিটে পৌঁছে গেলাম। ঘাটে আসতেই আমার চিন্তা সম্পূর্ণ পাল্টে গেল। দুটো নৌকাকে একসাথে করে একটা বড় নৌকা করা হয়েছে। উপর থেকে বাঁশ দিয়ে পাটাতনের মতো করা, দুটো বড় বড় ছাউনি মাঝখানে করা। আমাদের হলদে জিপটা সুন্দরভাবে মাখনের মতো নৌকার মধ্যে সেদিয়ে গেল। এরপর আমরা সবাই গিয়ে নৌকায় চড়ে বসলাম। আরও কিছু লোক আসার পর নৌকা রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে। 4 জন মাঝি 4টি দাঁড় বইয়ে নিয়ে চলল। একজন যাত্রী নিজের জাল জলে ফেলে দিল। যেতে যেতে যা মাছ ওঠে আর কি। জলের কলকল শব্দে
আর পাখির আওয়াজে বেশ মনোরম পরিবেশ লাগছিল আমাদের। সত্যি এ যেন অন্য এক জগৎ। সবুজে ঘেরা দুই পাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা জলরাশি। কতক্ষণ নৌকায় ছিলাম আমাদের খেয়াল নেই। এমন সময় ডমরু আর মোহন দেখি হাতে করে কি একটা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দেখলাম জ্যান্ত কাঁকড়া ধরা পড়েছে কিছু। সেগুলো ওদের দুজনের হাতের প্লেটে নড়াচড়া করছে। মোহন বলল, খাবেন বাবু? আমরা ওই ছাউনির ভিতর ভাজবো, তাহলে আপনাদের জন্যও করব। হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা বলছি, পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আর ঘন্টাখানেক লাগবে। ডমরু আর মোহন এরপর ছাউনির ভিতরে ঢুকে পড়ল। ভিতর থেকে কিছুক্ষণ পরে ধোঁয়া বের হতে লাগলো। একটু পর নাকে পোড়া পোড়া গন্ধ ঠেকল। বুঝলাম যে পোড়ানো হচ্ছে কাঁকড়া। একটু পর গরম গরম কাঁকড়া ভাজা চলে এলো আমাদের হাতে। জলের উপর ঠান্ডার মধ্যে গরম কাঁকড়া খাওয়ার যে এক অনন্য অভিজ্ঞতা, সেটা আর আলাদা করে বোঝানো সম্ভব নয়। আরও কিছুক্ষণ নৌকায় থাকার পরে আমাদের ঘাট এলো। কাদা মাটিতে সাবধানে নামলাম। ম্যানগ্রোভের বনভূমি পেরিয়ে আমাদের গ্রামে ঢুকতে হবে। আমরা মোটামুটি পা টিপে টিপে এগোতে লাগলাম। একদিকে দেখলাম একটা ভাঙা বাঁধের মতো অংশ ঝুলে পড়েছে। সেখানে জলের মধ্যে কিছু ছোট মাছ আর কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। ম্যানগ্রোভ বনভূমি পেরিয়ে আমরা গ্রামের পাকা রাস্তায় উঠলাম। ডমরু বলল, আপনাদের জন্য 3টে খাটিয়া করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি আর মোহন আলাদাভাবে একসাথে থাকবো। আর দুপুরের খাবারে দেরি হবে। মঞ্চা আসছে একটু পরে, ওই রান্না চাপাবে। আমরা দেখলাম আমাদের জন্য খড় আর কাপড় দিয়ে ম্যানগ্রোভের ঠিক সামনেই একটা ঘর মতো করে দেওয়া হয়েছে। আর তার পাশেই ছোট মতো ট্রিপল টানানো একটা তাঁবু করা আছে। আমরা তিনজন আমাদের ঘরে ঢুকে দেখলাম শিকারে বাঁধা মাচার মতো 3টে খাটিয়া রাখা আছে, একটা ছোট্ট গোল টেবিল আর 3টে চেয়ার। বড় কর্তা জিজ্ঞেস করলেন, এই ডমরু, এখান থেকে গ্রাম কত দূরে? বেশি দূরে না, আমি বিকেলে লোক জড়ো করে দেবক্ষণ। হাঁটা পথে ওই 10-15 মিনিট লাগবে হয়তো। বেশ, ওদেরকে জড়ো করলে আমাকে খবর দিও। আর এই রান্নার লোক কখন আসবে? সে এসে যাবে, আমার বলা আছে। ডমরু ঘর থেকে বেরিয়ে যেতেই গঙ্গারাম বলল, না, কাজের কয়েকটা দিন বেশ ভালোই কাটবে। হ্যাঁ, তবে রাতের বেলায় ওই জলের ধারে ঠান্ডা হওয়ায় শীত করবে প্রচণ্ড। ডমরুকে বলবো রাতে যেন গরম কিছু কম্বল এনে দেয় গ্রাম থেকে। হ্যাঁ, যা বলেছেন। তবে ভাগ্যিস ওরা কাঁকড়া খাইয়েছিল, নয়তো এতক্ষণে আবার খিদে পেয়ে যেত। একটু পরে দেখলাম বাইরে একটা নতুন মুখ এসে ডমরু আর মোহনের মাঝে দাঁড়িয়েছে। বড় কর্তা দেখে বললেন, ওই বোধহয় মঞ্চা। দেখি কথা বলে আসি, দেখি দুপুরে কি করবে ও। বড় কর্তা বাইরে বেরিয়ে তাকে ডেকে বললেন, তুমি তো মঞ্চা? খুব মেয়েলি কণ্ঠ তার। পরনে একটা রং চটে যাওয়া লাল জামা আর সাদা ধুতি, আর কোমরে পেঁচানো একটা লাল গামছা। সে 2 হাত জড়ো করে বলল, আগে হ্যাঁ, দুপুরেই শুধু ভাত আর মুরগি করে দিচ্ছি, ঘন্টা 2-এর মধ্যে হয়ে যাবে। বেশ, তবে খাবার আগে 3 কাপ চা পাঠিয়ে দিও তো। ঠিক আছে, আপনারা ভিতরে গিয়ে বসেন, আমি মোহনকে দিয়ে চা পাঠিয়ে দেব। বড় কর্তা ভিতরে এসেই বললেন, দুপুরে মুরগি হচ্ছে, তবে তার আগে 1 কাপ করে চা দিতে বললাম। গঙ্গারাম তার খাটিয়ায় চাদর পাততে পাততে বলল, হ্যাঁ, এই চা হলে মন্দ হয় না, ভালো করেছেন। ওরা দুজন কথা বলছিল। আমি বাইরে এসে একটু আশপাশের পরিবেশটা ভালো করে দেখছিলাম। আমাদের তাঁবুটা ঠিক ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর। পিছনে অল্প বিস্তর গাছগাছালি আছে। তার ফাঁক দিয়ে গ্রামের রাস্তা অল্প হলেও দেখা যাচ্ছে। সামনে বিশাল সমুদ্রের জলরাশি, বহমান শব্দ কানে আসছে। আমরা যেই রাস্তা দিয়ে এলাম সেটা মোহনার নিকটবর্তী অঞ্চল। দুপুর হলেও আকাশ মেঘলা আর একটু অন্ধকারাচ্ছন্ন, তাই একটা ঠান্ডা পরিবেশ এখনো বিরাজ করছে। তার উপর উপকূলবর্তী হাওয়া। হাঁটতে হাঁটতে একটু দূরেই চলে এসেছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা লম্বা গাছের উপর থেকে কে যেন উঁকি মারছে।
পাতার আড়ালে ঢাকা রয়েছে। এক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ভালো মতো লক্ষ্য করার পর বুঝলাম ওটা কোনো মানুষ বা প্রাণী নয়, ওটা একটা জড় বস্তু। কোনো কিছুর উপর মানুষের মুখ আঁকা হয়েছে, আর সেটা এতটাই সুন্দর যে দূর থেকে একদম আসল মানুষের মতো লাগছে। মাথায় পাতার মুকুটের মতো করা, দেখে একটু হাসি পেল। হে আবার কেমন ধরা জিনিস কে জানে। একটা হুক দিয়ে ঝোলানো আছে গাছের একটা ডাল থেকে, সেটা ঝুলছে। পাশে আরও একটা হুক ঝুলছে, কিন্তু সেটা থেকে কোনো কিছু ঝোলানো নেই। তাহলে কি ওখানে আরও একটা এরকম মুখ ছিল? কেউ কি সেটা সরিয়ে দিয়েছে? কি জানি এদের কি প্রথা আছে। আরে ও বিভূতি বাবু! গঙ্গারামের ডাকে আমার হুঁশ ফিরল। দেখলাম সে তাঁবুর বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকছে। চা হয়ে গেছে, চলে আসুন। আমি আর সেখানে না দাঁড়িয়ে তাঁবুতে ফিরে গেলাম। দেখলাম টেবিলে 3 কাপ গরম গরম চা দেওয়া হয়েছে। ডমরু একটু পর দেখলাম মোহনকে নিয়ে গাড়িতে করে গ্রামের দিকে রওনা দিল। মনে হয় লোক আনতে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা ছোটোখাটো ভাত ঘুম দিয়ে দিলাম। যদিও খেয়ে উঠতে উঠতে প্রায় বিকেলই হয়ে গেছিল, তবুও কিছুক্ষণ ঘুমিয়ে শরীরের ম্যাচম্যাচে ভাবটা কাটিয়ে দিলাম। বিকেলে মঞ্চা চা দিয়ে গেছে। চা খেতে খেতে 2টো গাড়ির আওয়াজ পেলাম। একটার আওয়াজ শুনে বুঝলাম ডমরু আর মোহন জিপ নিয়ে এসেছে। আর একটা লরির আওয়াজ। বেশ কিছু লোকের গুনগুনও শুনতে পাচ্ছি। বড় কর্তা চায়ে একটা চুমুক দিয়ে বললেন, ও ওই লোক নিয়ে আসা হলো তাহলে? হ্যাঁ, কিন্তু বাইরে কিছু একটা গোলমাল লাগছে। লোকগুলো কি এত বকবক করছে? আমি এবার ভালো করে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, সত্যি কিছু একটা গোলমাল হয়েছে, কারণ লোকগুলোর সমবেত কণ্ঠে একটা বাক্য বেশ বুঝতে পারছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই বাক্যটা বার কয়েক শুনলাম। বড় কর্তা মোহনকে ডেকে বললেন, এই মোহন। মোহন ঘরে ঢুকতেই বলল, আগে কর্তা লোক এনে দিয়েছি, কিন্তু কিছু তো একটা জটলা পাকিয়েছে, বুঝতেই পারছি। ব্যাপারটা খুলে বলো তো। আগে কর্তা ওরা বলছে বাঁধ বানিয়েও লাভ নেই, জোয়ার আটকানো যাবে না। যতবার বাঁধ বানানো হবে সমুদ্র নাকি সেই বাঁধ ভেঙে দেবে। কেন? আগে এখানের মানুষের একটা অদ্ভুত বিশ্বাস আছে কর্তা। এরা মুন্ড মূর্তির পূজা করে, কিন্তু গত বছর এদের নারায়ণী মূর্তি নাকি গাছের বাঁধন খুলে পড়ে গিয়ে ভেঙে যায়। তারপরই নাকি একের পর এক বন্যা আসে। বড় কর্তা বেশ রেগে গিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, এ কি মজা পেয়েছে নাকি? উফ, দেশটা একেবারে অন্ধবিশ্বাসে ছেয়ে গেছে। আপনারাও আসুন তো আমার সঙ্গে, দেখি কার কি বক্তব্য। আমরা দুজন আদেশের মতোই বড় কর্তার পেছন পেছন গেলাম। দেখলাম ডমরু তাদের কিছু একটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা পৌঁছাতেই ডমরু ফিরে বলল, স্যার, আমি ওদের সাথে কথা বলে নিয়েছি। ওদের কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু ওরা বলছে বাঁধ টাঁধ বানিয়ে লাভ নেই। এখানকার মাটি বাতাস নাকি সায় দেবে না, যতদিন না এদের নারায়ণী মূর্তি আবার তৈরি হচ্ছে। গঙ্গারাম এবার বেশ ক্রুদ্ধ ভঙ্গিতে বলল, কেন ভাঙবে? হ্যাঁ, টাটকা বালি সিমেন্ট দেবো আমরা। শোনো, আমরা কিন্তু কারচুপি করি না, বুঝলে? হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে কাজ না করলে অবশ্যই ভাঙতে পারে। ওসব ছাড়ুন। শোনো, কাল ভোর থেকে কাজ শুরু করবে। আগে মাটি কীরকম মজবুত আছে সেটা দেখে নেবে, তারপর কাজ শুরু। জলের স্তর কত দূর অবধি আসছে সেটাও দেখে নেবে, নয়তো জোয়ার এলেই সব নষ্ট হয়ে যাবে। একটা পর্যাপ্ত দূরত্ব যেখানে মাটি যথেষ্ট শক্ত থাকার সম্ভাবনা বেশি, কাল সেটাই জরিপ করবে আগে, তারপর কাজ শুরু। যাও, এবার সবাই নিজেদের কাজে যাও। রাতটা যে যার মতন কাটিয়ে নাও। এরকম হুকুম জারি করে দিলেন বড় কর্তা। আমরাও রাতের খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়লাম। শোয়ার আগে দেখলাম কাজের লোকগুলো দূরে কয়েকটা ভাগে ভাগ ভাগ করে বসে আগুন জ্বালিয়ে নিজেদের শরীর গরম করছে। এরপরে আমি এসে খাটিয়ায় শুয়ে পড়লাম। রাতের নিবিড় অন্ধকার, সমুদ্রের জলের হালকা আওয়াজ আর আগুনের পোড়ার মর্মর শব্দ, সব মিলিয়ে দারুণ এক পরিবেশ হয়েছিল আরাম করে ঘুমানোর। একটু পরেই 2 চোখ জুড়ে ঘুমের রাজ্য নেমে এলো।
কতক্ষণ ঘুমিয়েছি ঠিক খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, বড় অদ্ভুত সেই শব্দ। আমি উঠে তাঁবুর বাইরে এলাম, দেখলাম সামনের বিস্তীর্ণ সমুদ্র। একটু অবাক হলাম, আশ্চর্য, সমুদ্র আমাদের এত কাছে ছিল নাকি? সমুদ্রের জল প্রায় আমাদের তাঁবু অবধি চলে এসেছে। একটু এগোতেই আমার পায়ের পাতা সম্পূর্ণ ভিজে গেল। মনে মনে ভাবলাম হয়তো জোয়ার এসেছে। বেশ মনোরম লাগছে আবহাওয়া, নীলচে আকাশ, মেঘাচ্ছন্ন, স্নিগ্ধ হাওয়া আর সমুদ্রের কল্লোল, তিন মিলিয়ে দারুণ এক লহমা যেন। কিছুক্ষণ এই মুহূর্ত অনুভব করার পরেই বুঝলাম এইমাত্র আসা ছোট্ট পা ভেজানো ঢেউয়ের সাথে আরও কি একটা বস্তু আমার পায়ে এসে ঠেকেছে। সমুদ্রের জল সরে যেতেই দেখলাম সকালে গাছের মাথায় দেখা সেই মূর্তির মতো ঠিক একই রকম আরও একটা মূর্তি, তবে এর আকৃতি এবং রঙের বাহার একটু অন্যরকম। খুব সম্ভবত এটি একটি নারী মূর্তি, মাটির তৈরি ঘটের আকৃতির একটা বস্তুর উপর অঙ্কিত। অথচ সমুদ্রের জলে তো মাটির জিনিস গলে যাওয়ার কথা বা ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা, এটা একদম আস্ত রয়েছে কি করে? কিছু না ভেবে আর সময় নষ্ট না করে আমি সেটা নিয়ে তাঁবুতে ফিরে এলাম। ফেরার পথে যেন সূক্ষ্ম একটা মধুর বাঁশির সুর শুনতে পেলাম। সেই সুরে ছিল প্রার্থনা এবং অনুরোধের মিশ্রণ। সমুদ্র যেন কিছু একটা বলতে চায় আমাকে। আমি এরপর তাঁবুতে এসে সেই ঘর নিজের খাটিয়ার নিচে রেখে ঘুমের রাজ্যে আবারও পদার্পণ করলাম। ঘুম ভাঙল পাখির মধুর কলতানে। ঘুম চোখে দেখলাম গঙ্গারাম আর বড় কর্তা দুজন বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছেন। তাঁবুর ভিতর সূর্যের আলো এসে পড়েছে। আমি উঠতেই বড় কর্তা বললেন, গুড মর্নিং। রাতে ঘুম হলো? একটু ওই ঠান্ডা লেগেছিল, তাঁবুতে শোভার অভ্যেস নেই তো সেই কারণে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তো কাজ এখন কখন শুরু হবে? গঙ্গারাম বেশ বিরক্তির সুরে বলল, আর মশাই কাজ? আরে কাল যেখান থেকে ভেবে রেখেছিলাম যে আজকে এখান থেকে কাজ শুরু হবে, মাটির ভিত শক্ত করার, ওমা আজ সকালে দেখি এই তাঁবু অবধি মাটি ভিজে গেছে। অথচ কর্মীরা বলছে কাল রাতে নাকি জোয়ার আসেইনি। আমি বেশ বীর দর্পে বললাম, মিথ্যে বলছে, কাল জোয়ার এসেছিল। হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি কাল মাঝরাতে উঠেছিলাম, দেখলাম জল প্রায় আমাদের তাঁবু অবধি চলে এসেছে। ইতিমধ্যে দেখলাম মঞ্চা চা দিয়ে গেল আমাকে, অর্থাৎ তার সব দিকে খেয়াল আছে যে কে কখন উঠছে। বড় কর্তা তাকে বললেন, মঞ্চা, তুমি মোহন আর ডমরুকে খবর দাও তো যে বাবুরা বলেছেন যে সবাইকে নিয়ে এখনই হাজির হতে। মঞ্চা চলে যেতেই আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ কি ব্যাপার? চা শেষ করে বড় কর্তা বললেন, আপনি বলছেন জোয়ার এসেছিল আর ওরা বলছে আসেনি। যদি আপনার কথাই সত্যি হয় তাহলে এরা এই সুযোগটাকেই আদি দৈবিক বিষয় বলে চালানোর চেষ্টা করবে, যাতে আমরা কাজ করতে না পারি। সেক্ষেত্রে এর একটা বিহিত করা দরকার। আপনার কাছে কোনো অকাট্য প্রমাণ আছে যে কাল জোয়ার এসেছিল? আমার হঠাৎ মনে পড়ল ঢেউয়ের সাথে ভেসে আসা সেই ঘটের উপর আঁকা মূর্তির কথাটা। ওটা একটা নারী মূর্তি ছিল, তাহলে হতেই পারে ওটাই নারায়ণী মূর্তি। আমি ছুটে গিয়ে খাটের নিচ থেকে সেটা বের করে আনলাম। কি খাটের নিচে তো কিছুই নেই, সম্পূর্ণ শুধু চট পাতা। আমি অবাক হয়ে গেলাম, আমি তো নিজের হাতে এনে রেখেছিলাম সেই বস্তুটা। সারা তাঁবু তন্ন তন্ন করে খুঁজলাম। এরপর ছুটে গেলাম রান্নাঘরের জায়গায়, দেখলাম না, কোথাও সেই মূর্তি নেই। গঙ্গারাম আমাকে ছুটোছুটি করতে দেখে বলল, কি হলোটা কি? আহা এত 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 দৌড়ঝাঁপ করছেন কেন? আমি মাথা চুলকে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কিছু বলতে চেয়েও আমি বলতে পারলাম না, শুধু আমতা আমতা করে বললাম,
মানে আমি, আরে কাল রাতে একটা মূর্তি পেয়েছিলাম। মূর্তি, মাটির মূর্তি, ওই সমুদ্রের জলে ভেসে ভেসে এসেছিল। বড় কর্তা মজা করার ভঙ্গিতে বললেন, মাটির মূর্তি সমুদ্রের জলে ভাসতে ভাসতে এসেছিল? আরে মশাই, আপনি রাতে লুকিয়ে আফিন টাফিন খান নাকি? লজ্জায় মাথা কাটা গেল। গঙ্গারাম হেসে সায় দিয়ে বলল, আমার মনে হয় ওই বিভূতি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে যে সমুদ্রে জোয়ার এসেছে, আর ওর কাছে এক মাটির মূর্তি সমুদ্রের জলে সাঁতরাতে সাঁতরাতে এসে আশ্রয় চেয়েছে। কি তাই তো বিভূতিবাবু? বড় কর্তা একটু হেসে বলল, সেই হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এত ভিজে মাটি হওয়ার কথা তো নয়। কাল রাতেও এই মাটি ঝরঝরে শুকনো ছিল। যাক, এখন বলতে বলতে মোহন আর ডমরু সবাইকে একত্রিত করে এনে হাজির হলো। বড় কর্তা তাদের দিকে তাকিয়ে বললেন, তাও আন্দাজ কিরকম সময় লাগবে এই মাটি শুকোতে? ডমরু ওদের হয়ে জবাব দিল, আর সেটা বাবু কেমনে বলি বলুন তো? সারাদিন রোদের যা তেজ থাকবে, তার উপর যতখানি শুকানো শুকাবে। এখন মাটি ভিজে থাকলে আমরা কি বলবো বলেন দেখি? ঠিক আছে, ওর তো উপায় নেই, যখন তখন অপেক্ষা করাই শ্রেয়। যে যার মতো আবারও কাজে ফিরে গেল। আমি তাঁবুতে ফিরে এসে আবার খাটিয়ার নিচটা ভালো করে একবার দেখলাম। না, কিচ্ছু নেই। মাথায় হাত দিয়ে তারপর বসে পড়লাম। আমি বড্ড অদ্ভুত লাগছে নিজেকে। কাল রাতে আমি স্পষ্ট দেখলাম, অনুভব করলাম সেই সব কিছুই ভ্রম। বড় কর্তা ঘরে ঢুকেই বললেন, আরও একটা দিন আরামেই কাটবে। আরে আরে কি হলো তোমার? আরে হয় হয়, মাঝে মাঝে ওরকম হয়। আমরা অনেক সময় যা ভাবি, যা দেখছি, সেটাই বাস্তব, কিন্তু আদতে সেটা নয়। অত ভেঙে পড়ার কিচ্ছু নেই। গঙ্গারাম দেখি একটা চেয়ার নিয়ে দৌড়ে তাঁবুর বাইরে নিয়ে যেতে যেতে বলল, মঞ্চাকে বললাম আবহাওয়া ভালো আছে, বেশ দুটো জমিয়ে ডবল ডিমের অমলেট কর। হ্যাঁ, এই খুব ভালো লাগবে খেতে। আরে কেউ যোগ দিতে চাইলে সুস্বাগতম। বড় কর্তা আলসেমি ভরা কণ্ঠে বললেন, না, আমি একটু ঘুমোবো। সারাটা দিন আমরা এক প্রকার শুয়ে বসেই কাটিয়ে দিলাম। আমি শুধু মাঝে একবার গিয়ে সেই গাছে বাঁধা ঘরটা দেখে এসেছিলাম। কোনো রকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। সন্ধেবেলায় আমি আর বড় কর্তা একবার বাইরে এসে মাটি দেখলাম। এখনও অল্প ভিজে ভিজে ভাব আছে, বেশ ঠান্ডা মাটি। তবে আশা করা যাচ্ছে সারা রাত যদি আর জোয়ার না আসে, তাহলে মাটি জরিপ করার মতো শক্ত হয়ে যাবে কালকে বেলার দিকে। আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। গঙ্গারাম একবার মজা করে বলল, আজকে আবার স্বপ্ন দেখবেন না বিভূতিবাবু। আমিও হাসিতে সায় দিলাম। এরপর আস্তে আস্তে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই দিকে আর খেয়াল নেই। মাঝরাতে আমার ঘুম ভাঙল আবার। পাশে দেখলাম দুটো খাটিয়ায় গঙ্গারাম আর বড় কর্তা নাক ডেকে ঘুমোচ্ছে। কানে একটা কিসের শব্দ আসছে বলে মনে হচ্ছে। আমার মনে পড়ল আগের দিন রাতে শোনা সেই বাঁশির শব্দ। আমি আজকে আর ভয়ে বেরোলাম না, শুধু ঘাপটি মেরে নিজের খাটে শুয়ে থাকলাম। অপেক্ষা করতে লাগলাম ভোরের। আপনি শুনছেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও মুন্ডমূর্তি,
এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিন এবং শুনতে থাকুন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও মুন্ডমূর্তি। ঘুমটা ভাঙল বেশ বড় একটা কোলাহলে। আমি কোনো মতে উঠে বসতেই গঙ্গারাম ভিতর থেকে এসে বলল, ও আপনি উঠে পড়েছেন? আরে দেখুন না, কালকের মতন একই জিনিস, রাতে জোয়ার নেই অথচ মাটি ভিজে আছে, একদম চপচপ করছে জলে ভিজে। জোয়ার আসেনি বুঝলেন কি করে? আরে আমি আগের দিন বুদ্ধি করে আমাদের তাঁবুর পেছন দিকে ওই সবার চোখের আড়ালে পরপর কতগুলো কাঠের শুকনো গুঁড়ি পুঁতে দিয়ে এসেছিলাম। যদি রাতের জল সত্যি বাড়ে তাহলে মাটি ভিজলে তো ওই কাঠের গুঁড়িগুলো ভিজতে হবে, অন্তত নিচের ভাগটুকু তো ভিজবে। হ্যাঁ, ভেবেছিলাম ছোকরাগুলো আজকে কোনো কথা বললে মুখের ওপর প্রমাণ দিয়ে দেবো। আশ্চর্য বিষয়, কাঠের গুঁড়ি কিছুই ভেজেনি মশাই, যেমন শুকনো পুঁতে দিয়ে এসেছিলাম তেমনই শুকনো আছে। এবার তাঁবুর এই দিকে জল এসেছে আর ওই দিকে আসেনি। হ্যাঁ, এটা কেমন করে সম্ভব বলুন তো? দেখি আজকে বড় কর্তার আবার কি হুকুম হয়। সে বাইরে চলে যেতেই আমার কেন জানি না মন বলল এই ঘটনা স্বাভাবিক পার্থিব কোনো ঘটনা নয়। আমি বাইরে আসতেই বড় কর্তা আমাকে উদ্দেশ্য করে বললেন, এই যে বিভূতিবাবু, কি করা যায় বলুন তো? তো অবাক কাণ্ড, এভাবে কাজ শেষ করা তো দূর, শুরুই করা যাবে না। আমার কেন জানি মনে হচ্ছে ওদের কথাটাই ঠিক, বুঝলেন? দেখুন, আমি আপনি কলকাতায় যুক্তিবিজ্ঞান মেনে বড় হওয়া মানুষ, তবে আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা একটা কথা বলতেন, যেখানেই যাও যেই কার্যে নিজেরে ভেবো না মহান, তুমি যে মায়ের কোলে বসে আছো সেই জগতের প্রধান, কার্যের আগে নাও অনুমতি, শুদ্ধ রাখিয়া প্রাণ, শুনতে পাবে কণ্ঠস্বর, বাতাসে পাতিলে কান। আমাদের মনে হয় সেই নারায়ণী মূর্তির পুরো ঘটনাটা শোনাটা উচিত, বুঝলেন? বড় কর্তা আমার দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বেশ, যদিও এসব বিষয়ে আমার বিশ্বাস তেমন নেই, কিন্তু দুদিন পর পর অলৌকিক ঘটনা দেখে মনে হচ্ছে এখানে কিছু তো আছে। ঠিক আছে, মঞ্চাকে বলে দাও সবাইকে এক জায়গায় করতে, এর একটা বিহিত না করলেই নয়। আমি মঞ্চাকে রান্নাঘরে গিয়ে বললাম, ডমরু আর মোহনকে নিয়ে তাড়াতাড়ি সবাইকে এক জায়গায় করো তো, আর আর সবার জন্য কড়া করে চা করো। প্রায় 15 মিনিটের মধ্যে তাঁবুর সামনে সকলে জড়ো হয়ে গেল। আমি, বড় কর্তা, গঙ্গারাম সামনে বসে, আমাদের সামনে সবাই আমাদের দিকে মুখ করে বসে, আর সবার সামনে রয়েছে ডমরু আর মোহন। মঞ্চা একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। বড় কর্তা উঠে দাঁড়িয়ে একটু মোড়লের মতো ভাব করে বললেন, দেখো, গত দুদিন ধরে আমরা এখানে আছি, রোজ এক ঘটনা আমরা দেখছি। তোমরা শুরুর দিন বলেছিলে যে বাঁধ বানানো বৃথা, যতদিন না তোমাদের নারায়ণী মূর্তি পাওয়া যাচ্ছে। আমরা শুনিনি, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এখন আমরা জানতে চাই এই ঘটনাটা আসলে কি। তোমাদের মধ্যে যদি কেউ সম্পূর্ণ ঘটনা জেনে থাকো সে বলতে পারো। কিছুক্ষণ সকলের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা গেল। এরপর ভিড়ের মধ্যে থেকে একটা সরু লিকলিকে হাত উপরে উঠল। সে উঠে দাঁড়াতেই গঙ্গারাম জিজ্ঞেস করল, কি নাম তোমার? আগে আমার নাম কানু। কানু? আচ্ছা, তুমি এই ঘটনা পুরো জানো? আমি বাবার মুখে শুনেছি, নিজে কখনো কিছু বুঝিনি বা জানি না, যেটা শুনেছি সেইটাই বলতে পারি। বেশ, তাহলে তুমি এই মাঝখানে বসো আর আমরা সবাই তোমাকে ঘিরে বসবো। ইতিমধ্যে সকলের জন্য চা চলে এসেছিল, আর সকলের বসার ভঙ্গিমা ঠিকঠাক হয়ে গেলে কানু বলা শুরু করল,
এই গল্প পুরোটাই আমার শোনা গল্প। কাজেই বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের হাতে। প্রায় 100 বছর আগের ঘটনা। তখনও দেশে ব্রিটিশ শাসন চলছিল। তাদের এক গোপন উপনিবেশ ছিল এই সুন্দরবন। তখনকার সুন্দরবন এবং আজকের সুন্দরবনের অনেক তফাৎ। ব্রিটিশরা এখানে ফুর্তির জন্য এসে উঠত। এখানে আপনি গ্রামের শেষ প্রান্তে গেলে এখনো কিছু ভাঙা ঘর বাড়ি দেখতে পাবেন। সেগুলো ওদেরই তৈরি করা ছিল। ছোট হলেও সেগুলো ছিল বেশ সুন্দর। আমার বাবা বলতেন ওরা নাকি চেয়েছিল এইখান থেকে মোহনা অব্দি একটা রাস্তা তৈরি করে দেবে। এই যেখানে এখন আমরা বসে আছি সেখানে একসময় ভর্তি ম্যানগ্রোভ জঙ্গল ছিল। ওরা সেই জঙ্গল কেটে পরিষ্কার করে রাস্তা তৈরি শুরু করলো। প্রায় অনেকটা ম্যানগ্রোভ কেটে দিয়েছিল ওরা। এরপর এলো বন্যা। বহুদিন ধরে যেই ম্যানগ্রোভ সমুদ্রের বাড়তি জল থেকে সুন্দরবন গ্রামকে রক্ষা করছিল, এবারে আর হলো না। জল গ্রামে ঢুকলো আর ব্রিটিশদের রাস্তা তৈরি মাথায় উঠল। ব্রিটিশরা আমাদের গ্রামের দিকে থাকতো না, গ্রাম থেকে অনেকটা দূরে এই সমুদ্রের কাছেই থাকতো। কাজেই তারা আর কেউই রক্ষা পায়নি। বন্যার জল নেমে গেলে ব্রিটিশ সরকার প্রথমে এখানে বাঁধ নির্মাণের চেষ্টা করেছিল, কিন্তু বাঁধ তৈরির ক্ষেত্রে শক্ত মাটি আর পাওয়া যাচ্ছে না। যখনই মাটি একটু শক্ত হয় তখনই জল চলে আসে হু হু করে। এর কিছুদিন পর আমাদের গ্রামে কোথা থেকে এক তান্ত্রিক জটাধারী সাধক সাধিকা এলেন। তারা এসে আমাদের বললেন, হিন্দু শাস্ত্রে উদ্ভিদকে নানা জায়গায় দেবতার সহিত তুলনা করা হয়েছে, আর সেই দেবতাকেই যথেচ্ছভাবে কর্তৃত করে তোমরা নিজেদের সুখ উন্নতি আশা করছো। মূর্খের দল যত সব। শিকড় ছাড়া গাছ উঠবে কি করে? আমাদের তাহলে কি করতে হবে বাবা? বারেয়া পুজো করতে হবে। ওসব তোমরা বুঝবে না, তাও বলি, এর কোন রকম পূর্ণ মূর্তি হয় না। এই ঘটের অনুরূপ। ঘটের উপর চিত্র অঙ্কিত থাকে। এর এক ভাগ উঁচু দিকে বাড়ানো হয় পাতা দিয়ে, ওটাই মুকুট হিসেবে গণ্য হয়। এই মুন্ড মূর্তি প্রায় ক্ষেত্রে এক জোড়া একত্রে পূজিত হয়। মুকুটের উপরে বনের লতা পাতা ফুল ইত্যাদি আঁকা থাকে। মুকুটের নিচে বা ঘটের গোলাকার অংশে চোখ, মুখ, কান ইত্যাদি উৎকীর্ণ হয়। মাঘ মাসের প্রথম দিনে এই বারেয়া পুজোর প্রচলন আছে। ইনি কোনো শাস্ত্রীয় দেবতা নন। ব্রাহ্মণ শাসিত সমাজ একে স্বীকার করেছে, কিন্তু শাস্ত্রে ইনি স্থান পাননি। যে কারণে এর পুজো হয় বাসস্থান থেকে অনেক দূরে, খোলা জায়গায়। তবে সবচেয়ে ভালো হয় জলের সামনে। তাহলে আমরা কিরকম ভাবে দেবতাকে সন্তুষ্ট করব? বলা হয়ে থাকে এই দুই মূর্তি হলো দক্ষিণ রায় আর তার মাতা নারায়ণী দেবী। দক্ষিণ রায় অতি উগ্র দর্শন, মুকুটে বন্য লতাপাতা অঙ্কিত থাকে তার। এক কথায় তিনি এক আদিম পৌরুষ দেবতা। আর ওনার পাশের মূর্তি নারায়ণী দেবী, মুখে অমলিন হাসি এবং চোখে তীব্র তেজি ভাব। ইনি তান্ত্রিক দেবী, এক কথায় বলতে পারো আমাদের আরাধ্যা দেবী এই নারায়ণী দেবী। তাই দক্ষিণ রায়কে পূজিত করার সময় আমরা নারায়ণী দেবীকেও পূজা অর্পণ করে থাকি। এতে দেবী তুষ্ট হন। তোমাদের আগে দুই ঘটের উপর এরকম মূর্তি অঙ্কিত করতে হবে। এরপর খেজুর গাছের ডাল দিয়ে কোনো গাছের চারিদিকে একটা বেদি মতো করতে হবে। আর যেই গাছের চারিদিকে বেদি করবে সেই গাছের উপর মুন্ড মূর্তি বেঁধে রাখবে। আমি পুজো করে শুদ্ধিকরণ করে দেব। এই দুই মূর্তি প্রাচীরের মধ্যে থেকে তোমাদের সুন্দরবনকে বন্যা থেকে রক্ষা করবে। নারায়ণী দেবী রক্ষার ভার নেয় এবং দক্ষিণ রায় তোমাদের আর্থিক বিষয় লক্ষ্য করবে। কি পুজো বাবা? জাথাল বারেয়া। এই নামটি শুনতেই আমি এক প্রকার চমকে উঠলাম। আরে, নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন শুনেছি, কিন্তু ঠিক মনে পড়ছে না। বড় কর্তা বললেন, তাহলে আবার সেই পুজোই করা হোক। সেই পুজো আর সম্ভব নয়। আমরা সাধারণ ব্রাহ্মণ মানুষরাও এর পুজো করতে পারি না।
এর পুজো একমাত্র তান্ত্রিক বা কাপালিকই করতে পারেন, কারণ নারায়ণী দেবী হলেন তান্ত্রিক দেবী। তার মূর্তি বানালে সেটি শুদ্ধ করা আর পূজা করা আমাদের মতো নগণ্য মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তো এখন সুন্দরবন অঞ্চলে কোনো তান্ত্রিক থাকে না? না, এখন আর কোনো তান্ত্রিক কাপালিক এখানে থাকে না। আমি দেখলাম গঙ্গারাম আর বড় কর্তা দুজনেই এই বিষয়ে বেশ আগ্রহী, তাই নিজেই আগ বাড়িয়ে বললাম, আমার এক চেনা তান্ত্রিক আছেন, আপনাদের অনুমতি হলে আমি তাকে... হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই ব্যবস্থা করুন। কোথায় থাকে আপনার তান্ত্রিক? যদি পারেন তো গাড়ি পাঠিয়ে দিন। 1 মিনিট। এই বলে আমি সোজা হাঁটা দিলাম সেই গাছের উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য আর একবার ভালো করে গাছটার চারিদিক লক্ষ্য করা। হাঁটতে হাঁটতে আমি আবার সেই গাছের সামনে এসে দাঁড়ালাম। গাছের মাথায় বাঁধা এখনো সেই ঘরটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি নিচে দেখলাম গাছটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা অন্যান্য গাছগুলোর থেকে একটু উঁচু লাগছে। চারপাশে অনেকগুলো বড় বড় খেজুর গাছের ডাল পড়ে আছে। আগেও অন্যমনস্কভাবে লক্ষ্য করেছি, কিন্তু আজ এর প্রকৃত অর্থ আমি বুঝতে পারছি। আমি যে কটা গাছের ডাল পেলাম, গাছটার চারিদিকে একটা গণ্ডির মতো করে বেদি বানিয়ে দিলাম। এরপর আমি চোখ বুজে এক মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করতে থাকলাম। তারানাথ বলেছিলেন যে তাকে হঠাৎ কোনোভাবে দরকার হলে এই নামেই তাকে স্মরণ করতে। আমি সেই মতো কিছুক্ষণ এক মনে তাকেই স্মরণ করলাম। হঠাৎ পিছন থেকে গম্ভীর আওয়াজ যেন কানে ভেসে এলো। কি ব্যাপার? ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে বুঝি? এক ঝটকায় পিছন ফিরে স্তম্ভিত হয়ে গেলাম। যদিও আগেও শুনেছি এই ঘটনা, জানতামও যে তারানাথ আসবেন, তবে তার বাস্তবিক রূপ আসবেন না এটাও জানতাম। তবে প্রথমবার চাক্ষুষ করে তাজ্জব বনে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে আছেন কালো পোশাক পরে মঠ লেনের স্বয়ং তারানাথ চক্রবর্তী। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে তিনি আবার বললেন, আরে কি সমস্যা বলবে তো? এভাবে বেশিক্ষণ থাকতে আমি পারবো না। আমি নিজেকে স্থির করে নিয়ে সমস্ত ঘটনা সংক্ষেপে ওনাকে বললাম। তিনি সব শুনে বললেন, ও এই ব্যাপার, যাক একদিক থেকে ভালোই হলো। সে তাহলে আর নতুন করে আমার বাবার গল্প তোমাদের শুনতে হলো। এটা মজা করার সময় নয় ঠাকুর মশাই, কাজ আটকে আছে, অনেকগুলো টাকার ব্যাপার। না না, মজা নয়। আচ্ছা, কাজ শুরুর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি এক কাজ করো, এই সোজা পথ ধরে আরো শেষ দিকে চলে যাও। উত্তর তুমি নিজে থেকেই পেয়ে যাবে। আর জাতাল বারেয়া পুজো আমি কালকে এসে করে দিচ্ছি। মানে এরপর তো ঘন জঙ্গল, কই যাব? হ্যাঁ, জঙ্গলেই যাবে। আমি আসি। আমাকে আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেলেন তারানাথ। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি সেই জঙ্গলে। একটু পরে তারানাথের কথা অনুযায়ী আমি হাঁটা শুরু করলাম গভীর জঙ্গলের দিকে। জানি না কি উত্তর পাবো সেখানে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল দূরে একটা ভাঙাচোরা বাড়ি। এই জঙ্গলে কার বাড়ি ছিল? তাহলে কি এটা সেই ব্রিটিশদের বাড়ি? হ্যাঁ, আমার আকৃতিতে তো থাকার বাড়ি লাগছে না। কোনো মতে দাঁড়িয়ে আছে বাড়িটার কঙ্কাল। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। সেখানে এগোতে গিয়েই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। কে যেন একটা বাড়ির ভিতর থেকে বেরোলো মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো লোকটা এদিকেই আসছে। চোর টোর নয় তো? পোশাক দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। সাধারণ একটা সাদা জামা আর একটা সাদা ধুতি পরা, কিন্তু সে ভাঙাচোরা বাড়ির ভেতর কি করছিল? সে আস্তে আস্তে আমার দিকেই এগুতে থাকলো। যত সামনে এলো ততই তার মুখে একটা অমায়িক স্নিগ্ধ হাসি লক্ষ্য করলাম। একদম আমার সামনে এসে সে বলল, চলো, ফিরতে হবে তো, কর্তাকে বোঝাতে হবে তো। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব? আর বড় কর্তাকেই বা কি বোঝাবো? বড় কর্তাকেই বোঝাবো। সে একই রকম হাসি বজায় রেখেই বলল, তবে তুমি যাকে ভাবছো তাকে নয়, এসো আমার সাথে। আমি তখনও বুঝিনি এই মানুষটা কে। আমি তার পিছু পিছু চলতে চলতে আবার আমাদের তাঁবুর সামনে চলে এলাম। আমাকে দেখেই
গঙ্গারাম আর বড় কর্তা উঠে এসে বললেন, আরে এই যে বিভূতিবাবু, আপনি হঠাৎ তখন কোথায় উঠে চলে গেলেন বলুন তো? আর ইনি কে? দেখে তো তান্ত্রিক বা কাপালিক কিছুই মনে হচ্ছে না। সে একটু হেসে নিয়ে বলল, আজ্ঞে না, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। হ্যাঁ, কিছু বিশেষ ক্ষমতা আমার আছে, যেটা থেকে আমি বুঝতে পারছি আপনারা এখানে কাজ করতে পারবেন, তবে পুজোর পর। আমি আপাতত কর্তাকে বলে সমুদ্রের জল যাতে আর মাটি ভিজিয়ে না দেয় তার ব্যবস্থা করে দিচ্ছি। পুজো কালকে তান্ত্রিক ঠাকুর এসে করে রাখবেন। তুমি কি করে বুঝলে যে আমরা এখানে কাজ করতে পারবো? কেন, মাটি শুঁকে যে কোনো জায়গার মাটি সেই জায়গার ইতিহাস বহন করে। মাটি শুঁকলেই বুঝতে পারি কর্তার কি ইচ্ছে। তারও ইচ্ছে আপনারা কাজ করুন, কিন্তু তার আগে তার আরাধ্যকে প্রতিষ্ঠা করুন। মুন্ডমূর্তি সমুদ্রের আরাধ্য। কথাগুলো শুনে আমার মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল। কি বলল ছেলেটা? মাটি শুঁকেই এত কিছু বুঝেছে? তাহলে তো এই মানুষটা আর কেউ না, স্বয়ং। তোমার নাম কি? নামে কি যায় আসে? নাম তো শুধু একটা চিহ্ন মাত্র। তবুও যদি জানতে চান কি নাম, তাহলে নয় অক্ষয় নামটাই ধরুন। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না। আমি নিজের মনে মনে বললাম, এই তাহলে সেই তারানাথের আসরে শোনা মানব। দেবদর্শন জমিদার পাশাংমারার গান, বয়সের ক্ষয় যাকে মলিন করে না, যে বাস্তবিক অর্থেই মৃত্যুঞ্জয়, সেই অমর জীবন। আমার মুখে একটা হালকা হাসি খেলে গেল। এই যেন এক স্বপ্ন। আমি কখনো ভাবিনি আমার জীবনে এরকম একটা অভিজ্ঞতা হবে। অমর জীবনকে মনে হয় গঙ্গারামের খুব ভালো লেগেছে। সে তার কাঁধে একটা হাত রেখে বলল, বেশ, তুমি সমুদ্রে জল আটকাও, আমরা বরং তোমার জন্য রান্নার কথা বলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই কি খাবে তুমি? আপনারা কি আমিষ খান? হ্যাঁ, কেন তুমি খাও না? খাই, তবে আজকে খাবো না। স্বপ্ন দেখতে হবে তো, আমিষ খেলে ভালো মতো দেখতে পারি না। বড় কর্তা হেসে ফেললেন। হয়তো ওনার কাছে এগুলো নিছকই ছেলে মানুষই, কিন্তু আমি জানি ও যা বলছে সবই ঠিক। তারানাথ তাহলে কাজ শুরু করার জন্য যে ব্যবস্থা করবে বললেন, সেটার অর্থ এই অমর জীবনকেই পাঠানো। গঙ্গারাম আর বড় কর্তা খাবারের তদারকি করতে গেল। আমি দেখলাম অমর জীবন এক মুহূর্তে প্রায় দূরে সমুদ্রের জলের কাছে গেছে। আমি দৌড়ে সেদিকে গিয়ে তাকে ডাকতে লাগলাম, অমর জীবন, অমর জীবন, শোনো, অমর জীবন। আমাকে চিনতে পেরেছো তাহলে? এই জগতে মাটি শুঁকে আর স্বপ্ন দেখে সমস্যার সমাধান আর কেউ তো করে না। হ্যাঁ, সেটা হয়তো ঠিক। আসলে মাটিকে আমরা বড্ড অবহেলা করি, অথচ প্রাণের সূচনা কিন্তু এই জল আর মাটি থেকেই। তুমি জাতাল বাড়িয়া পুজো করতে পারো না? পারি তো, আমি সব পুজো নিষ্ঠা ভরে করতে পারি, কিন্তু তেনাদের ইচ্ছের ওপর যখন সব কিছু, তখন আমারও হাত বন্ধ। এরপর দেখলাম অমর জীবন বালি আর মাটির উপর থেকে একটা ছোট গাছের নরম ডাল তুলে নিয়ে উপরে ধরে চোখ বুজে কি যেন বলতে লাগলো। আমি এই সময় তাকে বিরক্ত করলাম না। একটু পরে যখন সে চোখ খুলে বলল, কর্তাকে বলা হয়ে গেছে, আজ রাতে আর কোনো জল ঢুকবে না। মাটি শুকিয়ে গেলে জমি জরিপ শুরু করতে পারো। আচ্ছা, তোমার বয়স কত বলো তো অমর জীবন? সে আমার দিকে একটা মৃদু হাসি দিয়ে বলল, জানি না, খেয়াল করিনি কখনো। আমি কিভাবে এসেছি
কিভাবে যাব আমি নিজেই জানি না। ওই যে বললাম, আমি অক্ষয়, আমি আদি অকৃত্রিম। পার্থিব কোনো কিছুর ক্ষয়প্রাপ্ত হওয়ার সাথে আমার কোনো যোগসূত্র নেই। আমাকে যেখানে প্রয়োজন আমি জানি না কি করে যেন আমি সেখানে পৌঁছে যাই, আর দেখি কেউ না কেউ অপেক্ষা করছেই আমার জন্য। তার মানে তুমি জানতে এখানে আমি তোমার অপেক্ষা করছি? কেউ না কেউ করছেই সেটা জানতাম, তবে তুমি যে সেই ব্যক্তি সেটা জানতাম না। এরপর আমরা ফিরে এলাম। দুপুরে বিশেষ কিছু রান্না হয়নি। অমর জীবন নিরামিষ খাবে বলে আজকে সবার জন্যই নিরামিষ রান্না হয়েছে। বড় কর্তা শুধু একবার মজা করে বললেন, কি অক্ষয়, এবার স্বপ্ন ঠিকঠাক দেখা যাবে তো? আমি ভাবলাম অমর জীবন হয়তো রেগে যাবেন, এহেন পিছু লাগায়। কিন্তু অমর জীবন কোথা থেকে এই তামাশার মাঝেও একটা স্নেহ লক্ষ্য করেছিল। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো ওকে আর 5 জন সাধারণ মানুষের চেয়ে আলাদা করে। সন্ধেবেলায় অমর জীবন আমাকে এসে বলল, তুমি ওদের বলে দাও ওরা যেন বারেয়া তৈরি করে রাখে, নয়তো কাল তৈরি করতে বসলে সময় নষ্ট হবে। আমি তার কথা মতো কর্মীদের বলে দিলাম। একদল তখনও বারেয়া তৈরির কাজে লেগে পড়ল। বিকেলে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগলো। দূর থেকে দেখলাম অমর জীবন সমুদ্রের তীরে কোনো এক অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলছে। সত্যি ওর মতো সহজ সরল মানুষ হয় না। এত অসীম ক্ষমতা, তবুও কোনো গর্ববোধ বা অহংভাব নেই। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে শুতে যাওয়ার আগে বড় কর্তা আমাকে বললেন, এই যা, তোমার তান্ত্রিকের খবর দেওয়াই তো হলো না। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, দেওয়া আছে, উনি কাল আসবেন। আমি এরপর ঘাপটি মেরে শুয়ে পড়ে চোখ বন্ধ করে দেওয়ার ভান করে ওদের আচরণ দেখলাম। দুজনেই একসাথে ভ্যাবাচাকা খেয়ে গেছেন। আমার একটু হাসি পেল, তবে হাসিটা চেপেই আমি ঘুমানোর চেষ্টা করলাম। কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই। ঘুমটা ভাঙল আবার এক চেনা শব্দে, আবার সেই বাঁশির শব্দ। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। কি হলো? অমর জীবন তো কথা বলেছে, তাহলে কি সে কিছু ভুল বুঝল? সমুদ্র আরও কিছু চায়, সেটা বলতেই কি ডাকছে আমায়? একবার অমর জীবনকে বলে দেখব। খাটিয়া থেকে নামতে যাব, লক্ষ্য করলাম একটা ছায়া আমাদের তাঁবুর উপর দিয়ে চলে গেল। আমি তাঁবুর বাইরে এসে দেখি অমর জীবন সমুদ্রের দিকে হাঁটছে। আমি তার পেছন পেছন গিয়ে তাকে ধরে ফেললাম। জিজ্ঞেস করলাম, তুমি চলে যাচ্ছ? সে এগিয়ে যেতে যেতে বলতে থাকলো, আমার কাজ শেষ, তাই চলে যাচ্ছি। গত 2 দিন ধরে আমি এই বাঁশির আওয়াজ শুনছি, ভাবছি সমুদ্র আমাকে কিছু বলতে চায়। তখন বুঝিনি ও আসলে তোমাকে ডাকছে। তুমি এখন কোথায় যাবে? সমুদ্রের একেবারে জলের কাছাকাছি এসে অমর জীবন থেমে বলল, আমার জীবনের কোনো ঠিকানা নেই। আমাকে তিনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। এরপর অমর জীবন হাঁটতে থাকলো জলের মধ্যে দিয়ে। আমি দেখলাম সে ধীরে ধীরে কোমর অবধি জল পর্যন্ত চলে গেছে। আমি তাকে একবার জিজ্ঞেস করলাম, অমর জীবন, তারানাথ আসছেন তো? অমর জীবন কোনো উত্তর না দিয়ে আকাশের দিকে নিজের তর্জনী তুলে ধরল। আমি সেদিকে তাকিয়ে অবাক হয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। একটা নীল আলো যেন কালো আকাশের বুক চিড়ে এফোর ওফোর করে দিয়ে চলে যাচ্ছে। এই রকম আলো তখন দেখা গিয়েছিল যখন তারানাথের জন্ম হয়েছিল। এটাই তার আগমনের বার্তাবাহক। ধীরে ধীরে নীলচে আলোটা অদৃশ্য হয়ে গেল। আমি জলের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই আর। কোথায় অমর জীবন, কোথায় নীল আলো? আমি একা দাঁড়িয়ে আছি, তাঁবু থেকে দূরে সমুদ্রের কাছাকাছি। আমি জানি না কেন আমার চোখটা ছলছল করে উঠল। বড্ড ভালো লেগেছিল অমর জীবনকে।
ঠান্ডা হাওয়া দিচ্ছে। আকাশ থেকে কালো মেঘটা কেটে গিয়ে গাঢ় নীল রঙের হচ্ছে। আমি আবার ফিরে এসে নিজের তাঁবুতে শুয়ে পড়লাম। কানে আস্তে আস্তে মিহি হয়ে এলো সেই সামুদ্রিক সুর, অর্থাৎ সে বুঝিয়ে দিল আজ তার অনুরোধ পূর্ণ হয়েছে। আমি আরামে চোখ বুঝলাম। আজকে বাঁশির সুর আমার মধ্যে কোনো রকম উৎকণ্ঠার সৃষ্টি করল না, বরং আরাম দিল, একটা ভরসার আশ্বাস দিল। পরের দিন সকালে ঘুম ভাঙল আমার সবার প্রথমে। এত আরামের ঘুম আমি আগে কখনো ঘুমাইনি। ঠান্ডা যেন অনুভবই হয়নি কাল রাতে। বড় কর্তা এবং গঙ্গারাম এখনো ঘুমোচ্ছে। আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম এখনো কেউ ওঠেনি। সমুদ্রের দিকে তাকাতেই একেবারে চমকে উঠলাম। এ কি, ওটা কে দাঁড়িয়ে আছে? কালো জটাধারী মাথা, কাঁধ অবধি লম্বা চুল, দেহে কালো পোশাক। আরে, এই যে দেখছি তারানাথ। আমি আমার চাদর গায়ে জড়িয়ে তার পাশে এসে দাঁড়িয়ে বললাম, আপনি এত ভোর ভোর চলে এলেন? সমুদ্রকে কথা দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করানো ঠিক নয়, তাই চলে এলাম। কিশোরী আসেনি? আমি ওকে বলেছিলাম যে আপনি এলে ও যেন আসে। অত সময় হাতে নেই। কিশোরীকে বলতে গেলে অনেক সময় নষ্ট হতো। সবাই একটু পরেই উঠবে, কাজ শুরু করতে হবে। যাও, চোখ মুখ ধুয়ে এসো দেখি। ধীরে ধীরে সকলে এক এক করে উঠতে লাগলো। আমি বড় কর্তা আর গঙ্গারামের সাথে তারানাথের আলাপ করিয়ে দিলাম। বড় কর্তা একটু গম্ভীর আর সন্দিগ্ধ দৃষ্টিতে বললেন, আপনি জানলেন কি করে আমরা এখানে বিপদে আছি? এখানে তো ফোন টোন কিচ্ছুই নেই। বিভূতিবাবুই বা খবর দিল কি করে? তারানাথ বেশ ভালো মতন সামাল দিয়ে বলল, আসলে বিভূতি আমার খুব প্রশংসক। আজকে আমার আসার কথাই ছিল না। সে আমাকে আগে থেকেই বলে এসেছিল যেন আমি চাই তার কাজ দেখতে। এটা তার একটা বাতিক আপনি বলতে পারেন। আমি এসে এই সবেমাত্র ঘটনা শুনলাম। আপনাদের তো। গঙ্গারাম মাঝখানে কথা কেটে জিজ্ঞেস করল, তাহলে আপনি পুজো করতে পারবেন? এই এই ভালো কথা। আজকে মাটির কি অবস্থা? আজকে মাটি শক্ত আছে, তবে কাজ শুরু করতে হবে। আচ্ছা, ঠাকুরমশাই পুজো শুরু করে দিক অন্য দিক থেকে। বড় কর্তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল শেষমেশ। এই মোহন, ডমরু আর ওদের সবাইকে ডেকে কাজে হাত দিতে বলো শীঘ্রই। আর ও কোথায়? কে? আরে অক্ষয়, ওকে তো দেখছি না। আরে ছাড়ুন তো, ওসব মাটি শুকে টুকে কি সব পাগলামি করে। আরে বাদ দিল কে? ছেলেটি বেশ সাধাসিধে ছেলে, চলে গেল হুট করে। যাকগে, কাজে নামো সবাই। আর তোমরা কালকে যে বয়রা না কি বানিয়েছিলে, ওটা? আগে বড়িয়া নয়, ওটা বাড়িয়া। আরে ওই হলো, ওটা ঠাকুর মশাইকে দাও, উনি পুজো করবেন। বাকিরা জমি জরিপ শুরু করো তাড়াতাড়ি। সেদিন সকাল থেকে আলাদা উদ্যমে কাজ চলতে শুরু করলো। একদিকে তারানাথ পুজো শুরু করলেন জাঁতাল বাড়িয়া, আর অন্যদিকে ডমরুর নেতৃত্বে বাঁধ নির্মাণের কাজ চলতে শুরু করলো। আমি আর বড় কর্তা তারানাথের এখানে রয়েছি, গঙ্গারাম রয়েছে বাঁধের কাছে। কি সুন্দর একটা বাড়িয়া বানিয়েছে ওরা। তান্ত্রিক মাতা নারায়ণী দেবীর পুজো করতেন তারানাথ। ঘি, নারকেল পাতা, চন্দন, নুন, জল আর তেল, এই দিয়ে শুদ্ধিকরণ হলো। আমি সেই পুজোর কিছুই বুঝলাম না যদিও, তবুও দেখতে লাগলাম মনোযোগ দিয়ে। পুজো শেষ হলো প্রায় বিকেল নাগাদ। যেহেতু আমি কিছুই বুঝিনি, তাই আমি বলতে পারি না এটা কীরকম পুজো, তবে সাধারণ পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। পুজো শেষ হলে আমাদের এক কর্মী গাছে উঠে সেই বারেয়া অর্থাৎ দক্ষিণ রায়ের বারেয়ার সাথে ঝুলিয়ে দিল। মাতা সন্তানের আবার মিলন হলো দীর্ঘদিন পরে। এরপরে তারানাথ আবার ফিরে আসেন কলকাতায়।
আমাদের আরও 3 সপ্তাহ সময় লেগেছিল কাজ শেষ হতে। আমি কলকাতা ফিরে আসি কাজ শেষ হওয়ার পরের দিন। শেষের দিন ডমরু, মোহন, মঞ্জা সকলে আমাদের সাথে একসাথে প্রায় ঘাট অবধি এসেছিল। বেশ কষ্ট হচ্ছিল ওদের ছেড়ে আসতে। মনে মনে প্রার্থনা করছিলাম যেন দক্ষিণ রায়ের নারায়ণী দেবী সকল সুন্দরবনের বাসিন্দাদের যেন রক্ষা করেন এবং আর্থিক দিক থেকেও অগ্রসর করুক। যাই হোক, এখানে এসে কিশোরীকে সব কথা বলতেই তার প্রথম কথা ছিল, তোমার সাথে আর সম্পর্কই রাখবো না। তুমি এক ঢিলে 2 পাখি মারলে। তারানাথের গল্প অভিজ্ঞতায় নিলে, আবার অমর জীবনকেও দেখলে। এর পরিবর্তে আমি একটা কাষ্ঠ হাসি ছাড়া আর কিছুই দিতে পারিনি। আপনারা এতক্ষণ শুনছিলেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও মুন্ডমূর্তি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।